কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে গেছিলেন। তো এই সফরে একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে। সেটা হলো যে অস্ট্রেলিয়া থেকে ভারত ইউরেনিয়াম আমদানি করতে চায় এবং অস্ট্রেলিয়াও বলে শীর্ষকে আমরা ইউরেনিয়াম ভারতে ইন্ডিয়াতে রপ্তানি করব, এ সম্পর্কিত একটা চুক্তিও কিন্তু হয়ে গেছে। তো এখন যেহেতু এই ইউরেনিয়াম জিনিসটা তো আর যেন তেন জিনিস না, এই ইউরেনিয়াম জিনিস দিয়ে ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। ভালো কাজ করা যায়, যেমন পারমাণবিক চুল্লিতে এই ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, যেটাকে বলা হয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যেমন আমাদের বাংলাদেশের ওই যে রূপপুরে একটা তৈরি করছে রাশিয়া, তো ওখানেও কিন্তু এই যে ইউরেনিয়াম দরকার। এখন বাংলাদেশে ইউরেনিয়াম কোথা থেকে আনবে কে জানে, মনে হয় রাশিয়া থেকে আনবে নাকি। আবার খারাপ কাজ যেটা করা যায় সেটা হলো যে এই ইউরেনিয়াম দিয়ে আবার বোমা তৈরি করা যায়, পারমাণবিক বোমা, রাইট, যেটা দিয়ে এবার ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালনা করা যায়। যেমন ওই যে আমেরিকা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ মোমেন্টে এরকম দুইটা পারমাণবিক বোমা, যেটা নাকি তারা ইউরেনিয়াম দিয়ে তৈরি করছিল, ওই হিরোশিমা এবং নাগাসাকিতে তারা ফেলছিল, এবং তার ফলাফল তো সারা দুনিয়া জানে। অতএব ইউরেনিয়াম যেন তেন কোনো বিষয় না, এবং কোনো দেশ চাইলেই আর একটা দেশ থেকে যে ইউরেনিয়াম আমদানি করতে পারে সেটাও বিষয় না। তো এই মতো অবস্থায় এই এক অস্ট্রেলিয়ার মন্ত্রী, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতকে যে এই অস্ট্রেলিয়া এই ইউরেনিয়াম রপ্তানি করবে, তো এইটা কি ঠিক হচ্ছে, আর ভারত এটা দিয়ে কী বা করবে। তো অস্ট্রেলিয়ার সেই মন্ত্রী উত্তর দিয়েছে, ভারত তার ইউরেনিয়াম দিয়ে কি করবে তা ভারতই ঠিক করবে। অস্ট্রেলিয়ার মন্ত্রীর বক্তব্য, এই জায়গায় সেই মন্ত্রীর চেহারা মোবারক দেখা যাচ্ছে। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে ভারত ইউরেনিয়াম দরকার তাদের, এই জন্য আমদানি করবে, আমাদের উদ্বৃত্ত আছে, রপ্তানি করার মতো আছে যথেষ্ট, আমরা রপ্তানি করব। এখন এই ইউরেনিয়াম দিয়ে ভারত কি করবে সেটা তো তাদের ব্যাপার, তারা বোমা বানাবে নাকি বিদ্যুৎ উৎপাদন করবে এটা তো ভারত ঠিক করবে, তাই না? এটা তো আমরা ঠিক করে দিতে পারি না। তো এই ধরনের একটা বক্তব্য কিন্তু এখানে চলে আসছে। কথাটা তো ঠিক আসলেই তো ভারত তো আর মাগনা অস্ট্রেলিয়া থেকে কোনো ওই ইউরেনিয়াম আনছে না, পয়সা দিয়েই আনছে। বাট কিছুকাল আগেও ইচ্ছা করলেই যে কোনো দেশ থেকে ভারত কিন্তু এরকম ইউরেনিয়াম আমদানি করতে পারতো না। তো এখন এই অস্ট্রেলিয়া তাড়াহুড়া করে ইউরেনিয়াম রপ্তানির চুক্তি করলো কেন? ভারত কি এটা শুধুই মাত্র ওই বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করবে, না এটা দিয়ে তারা বোমা টোমা বানাবে, পারমাণবিক বোমা বানাবে? যদিও আমরা শুনি যে তাদের ভাড়ারে নাকি 120টার মতো পারমাণবিক বোমা আছে, এবং ইদানিংকালে আমরা এটাও শুনতে পাচ্ছি এই বোমার সংখ্যা নাকি তারা আরও বাড়াবে। অর্থাৎ তাদের যে অগ্নি 5 মিসাইল বা অগ্নি 5 মিসাইলই তো, অগ্নি 5 বা অগ্নি 6, যেগুলো ওই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটাকে সংক্ষেপে বলা হয় আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল মানে আন্তঃমহাদেশীয়, আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তো অনেকগুলো আইসিবিএমের তো এখন মোটামুটি আরও বেশি নাকি উৎপাদনে গেছে। তো তাই যদি যায় তাহলে ওদের ওয়ারহেড আছে মাত্রই কত 120টা। তো এটাকে তো মিনিমাম 200-250তে উন্নীত করা উচিত, তাই না? কারণ কারোর সাথে যদি যুদ্ধ বাঁধে, ধরা যাক পাকিস্তানের সাথে লাগলো বা আমেরিকা চায়নার সাথে লাগলো, তখন এই পারমাণবিক ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল যদি মারে পাকিস্তান অথবা এই চায়নাতে, এখন এগুলো যে একেবারে সবগুলো গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনবে বিষয়টা এমন তো নাও হতে পারে। পাকিস্তান বা চায়না তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এটা তো আকাশে ধ্বংস করে দিতে পারে, তাই না? এরকম তো হতে পারে। যদিও ব্যালিস্টিক মিসাইলকে আকাশে ধ্বংস করা অনেকটা টাফ ব্যাপার, কারণ এটার যে গতি, এটার যে ভয়ঙ্কর গতি, এই গতির কারণে বস্তুতে এটাকে যদি ট্রেস করাও যায়, কিন্তু ওই ইন্টারসেপ্টার যে আছে, মিসাইল আছে, যেমন ধরেন যে ওই
রাশিয়ার তৈরি ওই যে আমরা জানি যে S-400 বা ইদানিং এখন নাকি S-500, আর ওদিকে আমেরিকার আছে কি প্যাট্রিয়ট, তাই না? আর ওদিকে ওই ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম, এগুলো তো আছে। তো এগুলোর ওই ইন্টারসেপ্টর যে মিসাইল আছে এগুলোর গতি কম, যে কারণে ব্যালিস্টিক মিসাইলকে আসলে থামানো যায় না। কিন্তু তারপরেও যদি থামায় ফেলে এই ধরনের একটা রিস্ক তো রয়েই যায় নাকি। তো ওই জন্যে মাত্র 120টা ওয়ারহেড সমৃদ্ধ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আর সবগুলো তো আর ইন্টারকন্টিনেন্টালে লাগাবে না, মিডিয়াম রেঞ্জের মিসাইলেও কিছু লাগাবে, আবার শর্ট রেঞ্জের মিসাইলেও কিছু লাগাতে পারে। তো 120টা অনেক কম, এই জন্য এটাকে 200, 250 বা 300-তে উন্নীত করা উচিত। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারত ওই লক্ষ্যেই অস্ট্রেলিয়া থেকে এই ইউরেনিয়াম আমদানি করছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে অতীতে ভারত চাইলেই এরকম বিভিন্ন দেশে গিয়ে এরকম ইউরেনিয়াম কিনতে চাইলেই তারা দিত না। ভারতকে তারা অনেকটাই আন্ডার এস্টিমেট করতো, তারা তুচ্ছ-তাচ্ছিল্য করতো। দূর, ভারত বিশাল দেশ হতে পারে, একটা গণতান্ত্রিক দেশ হতে পারে, বাট ভারত তো একটা গরিব দেশ, ওরা ইউরেনিয়াম নিয়ে কি করবে? ওদের দেশের জনগণ রাস্তাঘাটে ফুটপাতে অনেকেই পড়ে থাকে, ভিক্ষা শিক্ষা করে, তারপরে দারিদ্র সীমার নিচে তো বহু বাস করে। যদি ইদানিং অনেক কমছে, যেমন আমি যে ইন্ডিয়াতে ঘোরাঘুরি করি, আমি আগের মতো এরকম ভিখারি দেখি না। আগে যেমন অনেক ভিখারি দেখতাম, ইদানিং এরকম ভিখারি দেখা যায় না। এটা বাংলাদেশেও কিন্তু আমরা দেখছিলাম যে শেখ হাসিনার আমলে বলা হয় যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাই না? কিন্তু তার সময় দুইটা জিনিস খুব লক্ষণীয় ছিল। এক, ভিখারি দেখা যেত না, আর 2 নম্বর কিন্তু ওই যে ইলেকট্রিসিটি যাইতো না। বর্তমান বাংলাদেশে কিন্তু আবারও ভিখারির প্রকোপ বাড়ছে, আর ইলেকট্রিসিটি একবার গেলে আর কখনো আসবে ঠিক নেই। এবং আরও একটা জিনিস আমরা বাংলাদেশে খেয়াল করছি, আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটছে। চুরি, ছিনতাই, রাহাজানি এগুলো ভীষণ বেড়ে গেছে। গত 2 দিন আগে না 1 দিন আগেই তো দেখলাম খবরে কতগুলো ইয়াং পোলাপান, ওই যে এনসিপির সমর্থনকারী কিছু পোলাপান চিটাগাংয়ে কোন একটা বাণিজ্যিক অফিসে গিয়ে ভাঙচুর করছে। তাদের দাবি 2 কোটি টাকা চাঁদা দিতে হবে, আর মাসিক 10 লক্ষ তাদেরকে চাঁদা দিতে হবে। আমি বুঝলাম না, ওই প্রতিষ্ঠানের যে শেয়ার ছবি দেখলাম, ওরা মাসে কি 10 লক্ষ টাকা ইনকাম করে? মনে তো হয় না। কিন্তু এই পোলাপাইনের দাবি তাদেরকে দিতেই হবে। তো যাই হোক, ভারতের অর্থনৈতিক দুরবস্থার কারণে অনেক দেশে তাদের কাছে কিন্তু ইউরেনিয়াম বিক্রি করতো না, বাট ইদানিংকালে এরকম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা যা ইচ্ছা খুশি মানে এদের কাছে যদি ভারত চায় সাথে সাথে দিয়ে দেয়। মানে ভারতের সাথে এরা সম্পর্ক উন্নয়নে ব্যাপক আগ্রহী, কারণ এরা অনেকটা মনে করছে এ সমস্ত দেশের জনসংখ্যা তো কম, জন্মহারের সংখ্যাও কম। তো চিন্তা করছে যে তাদের এই সমস্ত সমস্যার সমাধানে ভারত একটা উপযুক্ত ক্ষেত্র হতে পারে, যেখান থেকে লোক আমদানি করা যেতে পারে, এবং একই সঙ্গে ভারতের বিশাল বাজারে তাদের পণ্য রপ্তানি, এটা একটা ভালো মানে তাদের জন্য লাভজনক হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেটা নিজেরা বুঝতে পারছে, বাংলাদেশের মানুষ আবার সেটা বোঝে না। বাংলাদেশের পাবলিকের বক্তব্য হলো বয়কট ভারত, আবার অ্যাট দ্য সেম টাইম তাদের আইভাগ সেন্টারে গিয়ে মানে কাতার বন্দি হয়ে ভিসার জন্য লাইন দেওয়া। বন্ডামির একটা সীমা থাকা উচিত, তাই না? তো এই সমস্ত এই অস্ট্রেলিয়া বলেন, তারপর নিউজিল্যান্ড বলেন, আর অন্যান্য যে পশ্চিমের দেশগুলো বলেন, এটা তো আসলে ভণ্ড না। এরা মুখে বয়কট বলবে, তারপরে আবার ভারতের সাথে খাতির পাতানোর জন্য তলে তলে লাইন দিবে না। এই ধরনের ভণ্ড না। এই ধরনের ভণ্ড হলো বাংলাদেশের মানুষ। সারা দিন ধরে এই রাস্তাঘাটে স্লোগান দিবে বয়কট ভারত, বয়কট ভারত। দেখেন, এখন তো ভারত বাংলাদেশের উপরে কোনো প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নাই, কারণ বাংলাদেশের ক্ষমতায় যারা আছে তারা সরকারিভাবেই ভারত বয়কট করে, সেটা দেখা যায়। তো তাহলে বাংলাদেশের উপরে তো কোনো প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য ভারতের কিছুই নেই। আছে এখন চায়না এবং আমেরিকা, তাই না? তো বাংলাদেশের পাবলিক কিন্তু বয়কট আমেরিকা, বয়কট চায়না স্লোগান না দিয়ে তারা এখনও বয়কট ভারত স্লোগান দেয়। কারণ বাংলাদেশের মানুষের মাথার মধ্যে ওই ভারত বিরোধী যে অনুভূতি, এটা তো কিলবিল করে, এটাকে উস্কায় দিয়ে মোটামুটি ভাইরাল হতে চায়। কিন্তু আমার ইদানিং নজরে পড়ছে এই অস্ত্র এত বেশি ব্যবহৃত হয়ে গেছে, ইদানিংকালে কেউ ভারত বয়কট করলেই যে তার পাশ লোকজন লাফালাফি করে বা তাকে নিয়ে মাতামাতি করে, ইদানিং এই ব্যাপারে একটু ভাটা লক্ষণীয়।
এটা অন্যের কারো নজরে পড়ছে কিনা কে জানে, বাট আমার নজরে হালকা পড়ছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।